নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। এই মুহূর্তে আমি একটি চাঞ্চল্যকর খবর নিয়ে উপস্থিত হয়েছি। আমি শম্ভু রায় এবং আমার সঙ্গে উপস্থিত রয়েছেন কলকাতা উত্তর শহরতলির বিজেপির মিডিয়া সেলের কো-কনভেনার তন্ময় বর। নমস্কার সকলকে। আচ্ছা তন্ময়বাবু, 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল শিল্প তাড়িয়ে। আজ পর্যন্ত কি কোনো শিল্প এলো বাংলায়? দেখুন, একটা কথা হচ্ছে, নিন্দুকেরা শুধু নিন্দুকই করে, মিথ্যা কথাই বলে। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি বা পশ্চিমবঙ্গের যারা সাধারণ জনগণ, তারা সবাই দেখতে পাচ্ছে রাজ্য জুড়ে শিল্প হয়েছে, কিন্তু আপনারা নিউজের মাধ্যমে সেগুলো দেখান না যে শিল্প হয়নি। প্রথমে 2011 সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেন, তখনই তিনি বলেছিলেন ক্ষমতা এলে 6 মাসের ডবল চাকরি দেবেন। তিনি মিথ্যা শিল্প দিয়ে শুরু করলেন তার প্রথম মন্ত্রিসভা। এরপরে তিনি আনলেন, আপনি দেখেছেন যে শওকত মোল্লা ভাঙড়ের, যিনি এক অনুষ্ঠানে মমতা ব্যানার্জি স্বয়ং বলছিলেন যে জীবনতলায় তো তোরা বোমা বাঁধিস। সেখান থেকে শুরু হলো পশ্চিমবঙ্গের বোমা শিল্প। আজকে আপনি মাঝে মধ্যে খবরে দেখতে পাবেন এই চম্পাহাটিতে বোমা বেআইনি বারুদের স্তব্ধ থেকে বোমা বিস্ফোরণ, মেদিনীপুরে, বর্ধমানে, খাস কলকাতায়, বারাসাতে, বিভিন্ন জায়গায় একের পর একদিন প্রত্যেক দিন বোমা শিল্প থেকে বোমা বেরোচ্ছে, বোমা ফাটছে, মানুষ মরছে, বাচ্চা মরছে। এরপরে চলে আসবেন আপনি তোলাবাজি শিল্প। মমতা ব্যানার্জির কথা আমি বারবার একটাই কথা বলবো, কারণ মমতা ব্যানার্জি নিজে থেকে স্বীকার করেন। উনি বলেছিলেন ওনার নেতাদের যে যারা আগে বিড়ির যে পেছনের টুকরোটা সেটা কুড়িয়ে খেতেন, তারা আজ স্করপিও চড়ছে তেলবাজি শিল্পতে। এরপরে যখন তিনি অগ্নিকন্যা নাম ছেড়ে ঘুগনিকন্যা হলেন, তার নতুন সংযোজন হিসাবে আসলো ঘুগনি শিল্প, আসলো চপ শিল্প, মুড়ি শিল্প, বিভিন্ন রকম শিল্প দিয়ে পশ্চিমবঙ্গে ভরে ফেলেছে। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে চাকরি বাকরি বা সাধারণ জীবনযাপনের জন্য যে শিল্প, সেটা পশ্চিমবঙ্গে হয়নি। বাদবাকি মমতা ব্যানার্জি শিল্পের বন্যা কিন্তু পশ্চিমবঙ্গে বইয়ে দিয়েছেন। আচ্ছা, এক মিনিট বলি তার মধ্যে, যে কোথাও কি মনে হচ্ছে না যারা বেকার যুবক যারা রয়েছে তাদেরকে 1500 টাকা দিয়ে সান্ত্বনা দেওয়া হচ্ছে? কেন সান্ত্বনা দেওয়া হচ্ছে? দেখুন, আজকে গুটখার দাম বেড়ে গেছে। কেন্দ্রীয় সরকার ইয়ং ছেলেরা যেন ভুল পথে না চলে যায়, সেই জন্য মদ, আপনার সিগারেট, তারপরে আপনার যে তামাক গুটখা যেগুলো রয়েছে, তারপরে 40% পর্যন্ত জিএসটি করে দিয়েছে। কারণ দেখুন, কোনো কোম্পানি কিন্তু বন্ধ করে দেওয়া যায় না, তাহলে সেখানে কর্মসংস্থানের তো ঘাটতি হয়। কিন্তু সাধারণ মানুষ সেটা যেন কম খেতে পারে বা যেন খেতে না পারে ওই জিনিসটা যেটা মানুষকে ধ্বংস করে, তার জন্য সেখানে 40% পর্যন্ত জিএসটি করে দিয়েছে। আর সেই জিএসটির জন্য তার দাম বেড়েছে। তো গুটখা কিনতে গেলে পশ্চিমবঙ্গের সাধারণ যারা ইয়ং ছেলে রয়েছে, অনেকেই গুটখা খায়, তো তাদের সেই টাকাটা থাকছে না। এখন মমতা ব্যানার্জি ভেবেছেন যে গুটখা যারা খায় তারা তো তৃণমূল করবেই। কারণ আপনি এর আগে শুনেছেন যে অনেকেই ইয়ার্কি মেরেও বলেছে যে কানে দুল মুখে পান, এরকম একটা সংলাপ আপনি শুনেছেন যে মুখে পান কানে দুল সে করে তৃণমূল। তো মুখে পান আর গুটখা যদি না থাকে তাহলে তৃণমূলটা করতে পারবে না। সেই তৃণমূল করার জন্য উৎসাহ দেওয়ার জন্যে আজকের দিনে তিনি 1500 টাকা ভাতা দিয়েছেন। আর ওনার দলের নেতা প্রকাশ্যে বলেছেন যে মমতা ব্যানার্জি ইয়ং ছেলেদের মন বোঝেন, গুটখা খাওয়ার জন্য 1500 টাকা দিয়েছেন। এখানে বেকার সমস্যার কোনো ব্যাপার নেই, মানুষকে বেকার থেকে সকার করতে হবে এরকম কোনো চিন্তাধারা মমতা ব্যানার্জির নেই। ওই লোকগুলো 1500 টাকার লোভে তার পেছন তার দলের হয়ে ঘুরবেন, এটাই হচ্ছে মমতা ব্যানার্জির মেন উদ্দেশ্য। হ্যাঁ, ঠিকই বললেন, লাল চুল কানে দুল সেই করে তৃণমূল। আচ্ছা তন্ময়বাবু, 2011 সালে যখন তৃণমূল সরকার ক্ষমতায় আসলেন, ঠিক সেই সময় রাজ্যের ঋণের বোঝা ছিল 1,87,000 কোটি টাকা। সেটা 2021-এ গিয়ে দেখা যায় 5,28,000 কোটি টাকা, এবং 24-এ গিয়ে দেখা যায় 5,87,000 কোটি টাকা। এবং বর্তমান যে বাজেট পেশ হলো, সেখানে দেখা গেল যে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল সরকারের যে ঋণ, সেই ঋণের বোঝা 8 লক্ষ কোটি টাকা। মাথা পিছু যদি দেখা যায়, বর্তমান যে একটা বাচ্চাও যদি সে জন্ম নেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার 80,000 টাকা কিন্তু মাথা পিছু ঋণের বোঝা পড়ছে। এই বিষয়ে আপনার কি মতামত? দেখুন, বর্তমান যে সরকার রয়েছে, এই সরকার পরিষ্কার খেলা মেলাতে বিশ্বাসী। তো যেভাবে খেলার মেলা হচ্ছে, যেভাবে ভাতা দেওয়া হচ্ছে, দেখুন পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছে, আপনি যদি ভালো করে দেখেন যে কর্মসংস্থান বলে কিছু নেই। কর্মসংস্থান যেহেতু নেই, তো একটা রাজ্য সরকারের কাছে যদি কর্মসংস্থানের কোনো জায়গা না থাকে, সেখানে মানুষ বেকার হয়ে পড়ছে। বেকার হয়ে পড়ার ফলে
এই সরকারের কাছ থেকে ভোট নিতে গেলে, বেকার যখন হচ্ছে, কোনো উন্নয়ন হচ্ছে না, তখন তারা ভোট দেবে না। আর ভোট যখন দিতে পারবে না, মানে দিতে যাবে না তৃণমূলকে, তখন তাকে কোনোরকম প্রলোভন দেখাতে হবে। এই প্রলোভন দেখাতে গিয়ে আপনার স্বাস্থ্যসাথী, তারপরে আপনার যুবসাথী, তারপরে আপনার লক্ষ্মীর ভাণ্ডার, মানে প্রকল্প ভালো, খুবই ভালো। এমনকি উনি তো মেয়েদের বলে দেয় যে যদি স্বামী মারা যায় সেক্ষেত্রেও তোমার সমস্যা নেই, তোমাকে আমরা বিধবা ভাতা দিয়ে দেবো, আগে থেকে উনি বলে দেয়। তো এত প্রকল্প চালাতে উনি যাচ্ছেন, সেই প্রকল্প যে টাকার উৎস, সেই টাকার উৎসটা কোথায়? পশ্চিমবঙ্গের বুকে, যে পশ্চিমবঙ্গ একটা সময় ভারতবর্ষের রাজধানী বলে বিবেচিত ছিল বা ছিল, সেই পশ্চিমবঙ্গ আজকের জিডিপিতে যে উত্তরপ্রদেশের মতো রাজ্য পশ্চিমবঙ্গের থেকে নিচে চলে গেছে, সেটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজ্যের মানে আয় হচ্ছে কি না দেখার দরকার নেই, ব্যয় কিন্তু তিনি করে যাচ্ছেন। এই যে লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা যুবসাথী বলুন, বিভিন্ন প্রকল্পের যে টাকাগুলো, বন্যা খাতের যে টাকাগুলো, সেইখানের টাকা পর্যন্ত উনি দিয়ে যাচ্ছেন। উনি এই যে টাকাগুলো দিচ্ছেন, আপনি শুনলে অবাক হবেন, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য উনি 800 কোটি টাকা রেখেছেন, আর মাদ্রাসার উন্নয়নের জন্য উনি 5100 কোটি টাকা রেখেছেন। আপনি বলুন তো, এই মাদ্রাসা থেকে কজন বৈজ্ঞানিক বেরিয়েছে? এই মাদ্রাসা থেকে কজন ডাক্তার বেরিয়েছে? কিন্তু উনি এগুলো দিয়ে যাচ্ছেন। উনি একদিন দেখলাম আমি সাংবাদিক সম্মেলন, উনি বলছেন যে আমরা 80,000 কবরস্থানের পাঁচিল করে দিয়েছি। আচ্ছা বলুন তো, এটাকে একটা রাজ্য সরকারের কাজ? 80,000 মানে কবরস্থানের পাঁচিল উনি করে দিয়েছেন, এটা কোনো রাজ্য সরকারের কাজ? তো এই যে টাকাগুলো বিভিন্নভাবে ব্যয় উনি করছেন, এই টাকাগুলো কোথা থেকে আসছে? উনি একের পর এক ধার নিচ্ছেন, কেন্দ্রীয় যে ট্যাক্স যেগুলো ইনকাম হচ্ছে সেগুলো নষ্ট করছেন, প্লাস বাইরে থেকে যে লোনগুলো নিচ্ছেন কিন্তু লোনটা পরিশোধ করবেন কি করে? রাজ্যের তো পরিকাঠামো নেই। একটা রাজ্যের উন্নয়ন কিসে হয়? শিল্প আসলে উন্নয়ন হয়, কর্মসংস্থান বাড়লে মানে আয়া হয়। তো যে রাজ্যে বিনিয়োগ নেই, এক এক করে বিনিয়োগকারীরা এই রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে, সেখানে আয় শূন্য হচ্ছে, রাজ্যের ভাড়াও তো শূন্য। কিন্তু শুধুমাত্র উনি দেনা নিয়ে চলেছে, যেভাবে উনি চলছে, আমার তো মনে হয় এই যে সামনে 2026-এর নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। রাজ্যের অবস্থা প্রচণ্ড শোচনীয়। আর যেভাবে উনি আবার নতুন করে স্কিম ঘোষণা করেছেন, উনি শুধু ঘোষণা করছেন, কিন্তু কোথা থেকে আসবে সেটা একবারও জনসমক্ষে আনছেন না। তো রাজ্যের সাধারণ মানুষ যারা অর্থনীতি নিয়ে খুব একটা চিন্তাভাবনা করেন না, তারা হয়তো খুব একটা বুঝতে পারছে না। কিন্তু যারা পড়াশোনা করেছেন, আমি হয়তো অনেকটা জানি না, কিন্তু যারা পড়াশোনা করেছেন, যারা অর্থ নিয়ে ভাবেন, যারা রাজ্যের উন্নয়ন বা রাজ্যের এই দেনাগুলো নিয়ে ভাবেন, তাদের কপালে নিশ্চয়ই চিন্তার ভাঁজ রয়েছে। আচ্ছা, এক মিনিট, উনি আরও বলছেন যে উনি আরও প্রকল্প উনি চালু করবেন, এ বিষয়ে? হ্যাঁ দেখুন, প্রকল্প তো উনি চালু করবেন, কারণ প্রকল্প যখন উনি চালু করবেন তখনই তো উনি চুরি করতে পারবেন। কারণ আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিধবা ভাতা, পঞ্চায়েত প্রধানের স্বামী বিধবা ভাতা পায়। বিধবা ভাতা মহিলাদের জন্য। ও আচ্ছা, এর মধ্যে বলে দিই, যদি ওনার ভাইপা বলেছিলেন যে যখন স্ত্রী মারা যেত তখন স্বামীকেও নাকি আগুনের মধ্যে দিয়ে দেওয়া হতো। তো হয়তো ভাইপো সেই কথা অনুযায়ী এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ছেলেদের জন্য বিধবা ভাতা চালু করেছিলেন। ঠিক আছে, তো চালু দেখুন, উনি যত প্রকল্প চালু করবেন উনি তত প্রকল্প থেকে চুরি করবেন না। ওনারা বলেন ওনাদের নাকি 95 রকম প্রকল্প আছে। আমি বলি 95 রকম প্রকল্পের 190 রকম চুরি করার ফাঁদ তৃণমূল সরকারের কাছে আছে। উনি ওই জন্য প্রকল্প বাড়ান, কারণ যত প্রকল্প উনি বাড়াতে পারবেন তত উনি চুরি করার জায়গাটা পাবেন। খবরের বিবর্তনের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনি সুযোগ করে দিয়েছেন আমাকে সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলার জন্য। সামনে 2026-এর নির্বাচন, যদিও নির্বাচন ঘোষণা হতে এখনও কিছুটা বাকি রয়েছে। তো আপনারা খবরের বিবর্তন চ্যানেলটি সম্পূর্ণ নতুন, খুবই ভালো চ্যানেল, সম্পাদক আছেন শম্ভু রায় বাবু, উনিও খুব ভালো মানুষ। আমরা চাইব যে ওনার যে ইউটিউব চ্যানেল রয়েছেন বা যে দৈনিক পত্রিকা রয়েছেন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পত্রিকাটি পড়বেন, যাতে ওনার চ্যানেল সামনের দিকে আরও এগিয়ে যায়। আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ওনার ভবিষ্যৎ সাফল্য কামনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।